তো কালবৈশাখী এসে গেছে, আর কালবৈশাখী এসে গেছে মানেই আমাদের এখানে কারেন্ট যাবে, এবং কারেন্ট কখন আসবে কোনো ঠিক ঠিকানা নেই। তো যদি এখন কারেন্ট আসার অপেক্ষায় বসে থাকি তাহলে সিরিয়াসলি আজকে হয়তো আর ভিডিও করা পসিবল হবে না। তো যে কারণে কোনো রকমের লাইট জেলে একটা যে কোনো ব্যাকগ্রাউন্ডে বসে ভিডিও করার চেষ্টা করছি। মানে সাউন্ড বাজে এলে বা পিকচার কোয়ালিটি খারাপ হলে প্লিজ পারলে একটু ক্ষমা করে দিও। আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, কারণ বেশ কয়েকটা আপডেট নিয়ে এখানে কথা হবে। একদম প্রথমে মূলত যেটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে আমিও খুবই এক্সাইটেড, কারণ অনেক আগে আমি একটা সিনেমা দেখেছিলাম, বিক্রম ভাট পরিচালনা করেছিল। সিনেমাটার নাম ছিল হন্টেড, যেটা সেই সময় দাঁড়িয়ে প্রথম 3D সিনেমা এইভাবে আনা হয়েছিল। এবং সিনেমাটা কিন্তু মোটামুটি একটা বিজনেস করেছিল, যেখানে আমরা মিঠুন চক্রবর্তীর ছেলে মিমোকে দেখতে পাই, এবং মিমো রিসেন্টলি খাকি বেঙ্গল চ্যাপ্টারের মাধ্যমে একটা দুর্দান্ত কামব্যাক করেছে। বলিউড তাকে নিয়ে আবার সিরিয়াসলি ভাবছে, এবং সে বরাবর একজন ভালো পারফর্মার আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল, এবং হন্টেডে তার কাজ তো খুব ভালো লেগেছিল আমার। তো এবার সেই হন্টেডেরই কিন্তু পার্ট 2 আসতে চলেছে, এবং 3Dতেই আনা হচ্ছে। প্রথম পার্টটা বেশ সাকসেসফুল হয়েছিল এই টাইমে দাঁড়িয়ে, আজকের দিনে কতটা সাকসেসফুল হবে জানি না। তবে সিনেমাটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, মানে বিক্রম ভাটের প্রোডাকশন থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে, এবং সিনেমাটা 26শে সেপ্টেম্বর কিন্তু রিলিজ করতে চলেছে। তো দেখা যাক ফাইনালি সিনেমাটা কেমন হয়। এখন মিমি চক্রবর্তী দেখতে অনেকটা অন্যরকম হয়ে গেছে, তাকে কতটা হিরো মানাবে এবং কতটা ভালোভাবে সিনেমাটাকে বানাতে পারবে সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তবে চাইবো এটা দিয়ে বলিউডে তার একটা কামব্যাক হোক, কারণ একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু রয়েছে। হন্টেড কিন্তু প্রচুর লোকে দেখেছে, সেটা পরে বাড়িতে বসে হোক বা হলে গিয়ে হোক, তখন একটা কিন্তু গ্রহণযোগ্যতা ছিল এই সিনেমাটা, এবং গান খুব ভালো ছিল। তো আশা করবো এই সিনেমাটারও গান ভালো হবে, এবং একটা প্রপারলি ভালো আমরা হয়তো হরার মুভি অনেকদিন পরে হয়তো প্রপারলি পেতে পারি, কারণ হন্টেড 1 কিন্তু খুব ভালো লেগেছিলো আমার তখন দাঁড়িয়ে। তো দেখা যাক ফাইনালি কী হয়। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই জানিও। এরপরের আপডেটটা মহেশবাবুর রাজামৌলির আপকামিং যে মুভিটা আসতে চলেছে সেটাকে কেন্দ্র করে। এটা নিয়ে তো এমনি তোমরা অনেক আপডেট পেয়েছো। এখন যেটা জানা যাচ্ছে, মোটামুটি এপ্রিলের লাস্টের দিক করে এই সিনেমাটা একটা বিরাট বড় কিন্তু একটা অ্যাকশন সিকোয়েন্স প্ল্যানিং করা হচ্ছে, এবং সেটা মূলত একটা বোট চেস সিকোয়েন্স হতে চলেছে। এবং এটা সবথেকে ব্যয়বহুল তেলেগু ইন্ডাস্ট্রি আর কি, সবথেকে ব্যয়বহুল বোট চেস সিকোয়েন্স আর কি হতে চলেছে। সেখানে মহেশবাবুকে আমরা প্রায় মোটামুটি 45-50 জন আর কি ভিলেনদের সঙ্গে আর কি লড়াই করতে দেখবো, সেইভাবে প্ল্যানিং করেছে আর কি রাজামৌলি। খুবই বড় স্কেলে অ্যাকশনটা হতে চলেছে, এবং মোটামুটি এপ্রিলের শেষে কিন্তু এই সিনেমাটা কিন্তু শুটিং, মানে এই সিনটাকে মানে আলাদা করে একটি দৃশ্য শ্যুট করা হবে। এবং এক একটা অ্যাকশন সিনে যে বাজেট খরচ করা হচ্ছে, সেই বাজেটে কিন্তু এখন মানে বলা যেতে পারে অনেক অনেক সিনেমা তৈরি হচ্ছে। তার মানে বুঝতেই পারছো কত বড় একটা প্রজেক্ট হতে চলেছে, কত বড় প্ল্যানিং করে করা হচ্ছে। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। আমি এই সিনেমাটা নিয়ে তো অবশ্যই এক্সাইটেড আছি। প্রথম ঝলক এলে মানে আমি জানি গোটা মানে ভারত রীতিমতো ছিটকে যাবে। তোমাদের এটা নিয়ে কী মতামত কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। এর পরবর্তী আপডেটটা আমির খানের আপকামিং মুভি সিতারে জমিন পারকে কেন্দ্র করে। তো যেটা জানা যাচ্ছে, এই সিনেমাটা কিন্তু 20শে জুন রিলিজ করতে চলেছে, এবং কথা হচ্ছে ট্রেলার কবে আসতে পারে। তো এখন একটা গুজব চারদিকে রটছে যে এই সিনেমাটার ট্রেলার হয়তো রেড টু সিনেমাটার সঙ্গে হয়তো অ্যাটাচ করা হবে, এবং রেড টু শুরুর আগে ফাইনালি মানে যারা সিনেমা হলে যারা সিনেমাটা দেখতে গেছে তাদের জন্য আর কি স্পেশালি নাকি অ্যাটাচ করা হচ্ছে, ইউটিউবে পড়ে আসবে। আগে দর্শকদের জন্য যারা সিনেমা হলে দেখতে গেছে, যারা সিনে লাভার, রেড টুকে যারা দেখতে গেছে, বা দর্শক যারা হলে গেছে তাদের জন্য আর কি মানে হঠাৎ করে আর কি ফার্স্ট টাইম আর কি দেখানোর একটা ট্রাই তারা করতে চাইছে। তো দেখা যাক এটা তাই হয় কি না, নাকি ট্রেলার পরে আসে। তবে সিনেমাটা রিলিজ করছে 20 জুন, এমনটা শিওরলি কনফার্ম করা যাচ্ছে। বেশ ফাঁকা টাইম বলা যেতে পারে, যদিও ওই টাইমে সম্ভবত হাউসফুল 5ও রয়েছে, সবে ওটা জুন মাসের শুরুর দিকে। তো দেখা যাক ফাইনালি কী হয়। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই জানো, কারণ আমির খানের বহুদিন পরে সিনেমা রিলিজ করছে, তাও সিতারে জমিন পারের মতো একটা সিনেমা। তো তোমাদের এটা নিয়ে কি এক্সপেকটেশন কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। এরপরে মূলত যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে জ্যাট টুকে কেন্দ্র করে। তোমরা ঠিকই শুনছো, জ্যাট টু। তো আজকে পুরোপুরি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে মেকার্সদের তরফ থেকে যে জ্যাটের তারা কিন্তু সেকেন্ড প্লেয়ার কিন্তু প্ল্যানিং করছে, এবং বলা হচ্ছে জ্যাটের মিশন এখানেই শেষ নয়, আরও বড় মিশন, আরও বড় কিছুতে জ্যাট কিন্তু পা রাখতে চলেছে। এবং জ্যাট সিনেমাটা কিন্তু বক্স অফিসে মোটামুটি ভালোই চলছে, এবং এটা একটা ভালো পদক্ষেপ। এই যে ধরো কেসারি 2 আসছে, কেসারি 2 একটা ভালো ওয়ার্ড অফ মাউথ পেলে একটা মিনিমাম দর্শক টানবে, সেই টাইমে দাঁড়িয়ে তাদের এই ঘোষণাটা কেন এলো? কারণ তারা জানে যে সিকুয়েল মুভির একটা ভ্যালু এখন রয়েছে। প্লাস জ্যাট সিনেমাটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে পুরো ভাইরাল, সিনেমার ক্লিপ প্রচণ্ড পরিমাণে ভাইরাল, মানে লোকে সিনেমাটা নিয়ে খুব এক্সাইটেড। তো এই সময় যদি তারা ঘোষণা করে জ্যাট 2 আসবে, তাহলে মানুষের মাথায় কী ঘুরবে যে জ্যাট সিনেমাটা খুব সাকসেসফুল হয়েছে বলে তারা জ্যাট 2 ঘোষণা করছে, তখন তারা কিন্তু জ্যাট 1 দেখার জন্য আরও বেশি করে কিন্তু সিনেমা হলে যাবে। তো এই টাইমে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নেওয়াটা মেকার্সে বলাতে পারে মাস্টার স্ট্রোক, এবং তারা প্ল্যানিং মার্কেটিং খুব ভালো করেছে এই সিনেমাটার প্রথম থেকে যদি লক্ষ্য করো। তো সেদিকে দাঁড়িয়ে এই সিদ্ধান্তটাও খুবই বুদ্ধিমান একটা সিদ্ধান্ত হয়েছে, এবং এটা আই থিঙ্ক সিনেমাটার বক্স অফিসেও খানিকটা প্রভাব কিন্তু এনে দেবে, অন্তপক্ষে সেকেন্ড উইকে কেসারি চ্যাপ্টার 2 থাকা সত্ত্বেও। এবার তোমাদের এটা নিয়ে কী মতামত কমেন্ট করে জানাতে ভুলো না। এবং আমি ব্যক্তিগতভাবে তো এক্সাইটেড রয়েছি, তবে মানে আজকাল সবাই সিকুয়েল বানাচ্ছে, কতটা সিকুয়েলের গ্রহণযোগ্যতা রয়েছে সেটা একটা প্রশ্ন। কারণ জ্যাট একটা দেখো সিঙ্গেল মুভি হিসেবে খুব ভালো লেগেছে আমার, সানি দেওয়ালকেও ভালো লেগেছে, কিন্তু এর পরবর্তী পার্ট এলে আগেরটার মতো এসেন্স ধরে রাখতে পারবে তো বড় কিছু করতে গিয়ে? প্রথম পার্টের যে একটা সেই যে মানে একটা সহজ সরল যে ব্যাপার ছিল সেটাকে এটা ভেঙে ফেলে।
কারণ এটা একটা কাল্ট মুভি আমার কাছে অন্ততপক্ষে হয়ে গেছে, বহুদিন পর একটা প্রপারলি মাস মুভি বলতে যা বোঝায়। তো সেটা যদি পার্ট 2 এনে যদি আবার বরবাদ করে গাদার 2 এর মতো, যদিও বক্স অফিস সাকসেস হয়ে যাবে হয়তো, সেটা আমার কাছে ম্যাটার সবসময় করে না, কারণ কিল বিলও তো দারুণ বিজনেস করছে, গুণগত মান তো জঘন্য। তো দেখা যাক, চাইবো ভালো হোক সিনেমাটা মন থেকে, এবং প্রথম পার্টের থেকেও যেন ভালো হয় এটাই মন থেকে চাইবো। তোমাদের এটা নিয়ে কি মত জানাতে ভুলো না। এর পরবর্তী আপডেটটা মূলত সালমান খানকে কেন্দ্র করে। তো সালমান খানের একটা বড় হয়তো খাজা সিনেমা আবার আসতে মানে যাচ্ছিলো সালমান খানের নিজের ভুলের কারণে, স্ক্রিপ্ট চয়েসের ভুলের কারণে। কিন্তু সেই সিনেমাটা যখন থেকে ঘোষণা হয় বা খবর সামনে আসে, ফ্যান্সরা রীতিমতো মানে ঝাঁপিয়ে পড়েছিল সালমান খানকে বাঁচাবার জন্য, যে ভাইজান এই সিনেমাটা করো না, এই সিনেমাটা করো না প্লিজ। তো সালমান খান কিন্তু বুঝছে যে তার অডিয়েন্সও কিন্তু চাইছে না সেরকম ধরনের সিনেমা করুক, যে সিনেমাগুলোতে তার স্টারডামে কোথাও গিয়ে আঘাত আনবে। এবং সালমান খান নিজের ফিটনেসের ওপর জোর দিচ্ছে, রীতিমতো বডি ফডি করছে, সেটা তো আমরা দেখতেই পেয়েছি, অনেকটা সিরিয়াস আগের থেকে লাগছে তাকে, এবং স্ক্রিপ্ট চয়েসে গুরুত্ব দিচ্ছে। তো এর মধ্যে যে স্ক্রিপ্টটা এসে চুজ করেছিল বা খবর উঠে এসেছিলো, সেটার নাম ছিল গঙ্গারাম, যেটা মূলত একটা ক্রিঞ্জ, একটা অ্যাকশন কমেডি মুভি হতে চলেছিল, যেখানে আমরা সঞ্জয় দত্তের সঙ্গে তাকে দেখতে পেতাম। তো এখন এই সিনেমাটা কিন্তু সালমান খান করছে না, সালমান খান জানিয়ে দিয়েছে সেই প্রজেক্টের অংশ নয়, সেই প্রজেক্টের সঙ্গে যুক্ত নয়, এবং গঙ্গারাম সিনেমাটাকে সে পুরোপুরি কিন্তু বাতিলের খাতায় ফেলে দিয়েছে, মানে একদম লাত মেরে গঙ্গারামের স্ক্রিপ্টটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে পাক্কা বাংলায় বলতে গেলে। তো যে কারণে এখন এটার যারা মেকার্স তারা আবার অন্যরকম প্ল্যানিং করছে, তারা সালমান খানকে ছাড়া মানে ভাবছে ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে স্ক্রিপ্টটা হওয়ার কথা ছিল এখন পুরো নামটাম পাল্টে দিয়ে সালমান খানের জায়গায় নেওয়া হচ্ছে আয়ুষ শর্মাকে, যাকে তোমরা এর আগে বেশ কিছু সিনেমাতে দেখেছো। এবং সঞ্জয় দত্ত যেমন থাকার তেমনই থাকছে, সঞ্জয় দত্ত মাঝখান থেকে ফেঁসে গেছে, সালমান খান করছে বলে সিনেমাটাতে রাজি হয়েছিল, যেটা বেশ 100 কোটি কালেকশন তো অন্তপক্ষে হয়ে যাবে। তো সঞ্জয় দত্ত বলছে চলো ভাই আমি এটার অংশ হয়ে যাবো। এখন দেখছে সালমান খানই নেই, এই সিনেমার কালেকশনটা কোত্থেকে আসবে। তো সঞ্জয় দত্ত ফেঁসে গেছে, টাকা ফাঁকা হয়তো অ্যাডভান্স নিয়ে রেখেছিল, এখন বলছে না তুমি যেতে পারবে না, আমরা ভাইকে ভাইকে ছেড়ে যাবো, তুমিও বেরিয়ে যাও, তাহলে কে টানবে সিনেমাটা, আয়ুষ শর্মা? তো তখন সঞ্জয় দত্ত বলছে ভাই ঠিক আছে। তো সঞ্জয় দত্ত ফেঁসে গেছে ট্র্যাপে, আর বেরোতে পারছে না, তাই তাকে এই সিনেমাটা করতে হবে। কিন্তু সালমান খান একদম লাথি মেরে বেরিয়ে গেছে গঙ্গারাম থেকে। এখন এই সিনেমাটার কী হয় সেটা দেখার ব্যাপার, এবং সম্ভবত সোহেল খান এই দুজনকে নিয়ে এখন এই সিনেমাটা পরিচালনা করবে। মানে বুঝতেই পারছি এই সিনেমাটা কতটা 12টা বাজতে চলেছে সালমান খান না থাকার কারণে, কারণ এই সিনেমাকেও 100 কোটি একমাত্র একজনে নিতে পারত এখন গোটা ভারতে, সেটা হচ্ছে সালমান খান, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। যাই হোক, লাস্ট যেটা তোমাদেরকে আপডেট দেবো সেটা মূলত নো এন্ট্রি টুকে কেন্দ্র করে। নো এন্ট্রি টুতে তো সালমান খান থাকছে না, সেটা তো আগেই সম্ভবত আমরা জানতে পেরে গেছি। তো এখন এটা থেকে নতুন আপডেট উঠে এসছে, এই সিনেমায় নায়িকা হিসেবে অন্যতম একটা চরিত্রে তামান্না ভাটিয়া থাকতে চলেছে, এমন তথ্য উঠে আসছে। তো দেখা যাক ফাইনালি কী হয়। তামান্না ভাটিয়া এই সময় দাঁড়িয়ে সেন্সেশন, তাকে নো এন্ট্রি টুতে কাস্টিংয়ে যোগ দিচ্ছে, মানে সিনেমার হাইপ কিন্তু ভালো থাকবে। তো তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই জানাতে ভুলো না। তো এইগুলোই মূলত আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো। ঠিক ভিডিও শেষ করলাম, কারেন্ট এসে গেল, কী বদমাইশি দেখো। ভালো থেকো সবাই, টেক কেয়ার।